ওয়েলকাম টু গল্পকথন বাই নূর। আমরা পড়ছিলাম লেখক সাদাত হোসাইনের একটি বিখ্যাত উপন্যাস সে এসে বসুক পাশে। আজকে এর তৃতীয় পর্ব শুরু করব। পূর্ববর্তী পর্বতে আমরা জেনেছি কিভাবে শিমুর একটু দুষ্টমিতে রেনুর কাছে অসংখ্য চিঠি চলে আসছে। চলুন এবার শুরু করা যাক। এক দুপুরে হঠাৎ শিমু এসে হাজির। তার হাতে ফ্যাকাশে শক্ত একখানা খাম, খামের ভেতর সুন্দর হাতের লেখা চিঠি। সে চিঠিখানা রেনুর দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, নে ধর। কি এটা? চিঠি। চিঠি তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কিসের চিঠি? কার চিঠি? তোর চিঠি? আমার চিঠি? হ্যাঁ, ওই পত্রিকার কারণে এসেছে। রেনু ম্লান হাসল। ওখানকার সব চিঠিই তো এখন তোর। তাহলে শুধু শুধু এটাকে আবার আলাদা করে আমার কাছে নিয়ে আসার মানে কি? মানে আছে। কি মানে? আগে পড়লেই বুঝবি। রেনু চিঠিখানা হাতে নিল। প্রিয় রেনু, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আমিও। আমাদের এই চিঠির গল্প এক অদ্ভুত অনিশ্চিত যাত্রার মতো। নিজেকে হঠাৎ অচেনা সমুদ্রে অজানা গন্তব্যের দুঃসাহসী নাবিক মনে হয়, যেন সেই নাবিক জানে না সামনে কি আছে। কি আছে ওই আদিগন্ত জলরাশির ওপারে, কিংবা আদৌ কি কিছু আছে? তারপরও ওই উত্তাল ঢেউ, হঠাৎ দেখা দেয়া মরীচিকা কিংবা বারমুডা ট্রায়াঙ্গেলের মতো বিপদসংকুল রহস্যময় সব পাড়ি দিয়ে স্বপ্নের মতো সুন্দর কোনো দ্বীপ আবিষ্কারের রোমাঞ্চও কাজ করে। আপনি আমার কাছে সেই স্বপ্ন, সুন্দর দ্বীপ। নিশ্চয়ই কোনো একদিন এই অচেনা নাবিক ওই অজানা দ্বীপে তার জাহাজ নোঙর করবে। সেই দিন আকাশে ঝলমল করবে রোদ, আর সেই রোদ মুক্তবিন্দুর মতো জ্বল করবে প্রতিটি ঢেউয়ের ডগায়। সেই ঝলমলে সূর্যের সোনালি আলোয় এই তৃষ্ণার্ত চোখ ঝলসে না গিয়ে বরং তৃপ্ত হোক। দ্য অ্যাননোন ম্যারিনার, বিশেষ দ্রষ্টব্য, যার ঠিকানায় আমি এই চিঠিগুলো পাঠিয়েছি, কিংবা যিনি এই চিঠিগুলো পড়ে আমাকে উত্তর লিখেছেন, সম্ভবত তাকে আমি এই চিঠিগুলো লিখিনি। আমি এই চিঠিগুলো লিখেছি তাকে, যিনি সত্যি সত্যি পত্রিকার ওই ছোট্ট চিরকুটটি লিখেছিলেন। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আর ওই মানুষটি একই মানুষ নন। আপনারা দুজন আলাদা। আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে ওই মানুষটির কাছে আমার এই চিঠিটি পৌঁছে দেবেন। নাহলে এটি এই ঠিকানায় লেখা আমার শেষ চিঠি। রেনু চিঠিটা হাতে স্থাণুর মতো বসে রইল। চিঠির প্রথম অংশ অদ্ভুত সুন্দর। যিনি লিখেছেন তার কল্পনা শক্তি ও লেখার হাত ভালো, কিন্তু সেসব ছাপিয়েও তাকে অবাক করেছে চিঠির বিশেষ দ্রষ্টব্য অংশটুকু। লোকটি কি করে বুঝলো যে শিমু এবং পত্রিকায় ছাপা হওয়া ওই চিঠির লেখক এক মানুষ নয়? এ তো ভয়ানক আশ্চর্য ঘটনা, রহস্যময়। কথাটি জিজ্ঞেস করল সে। বলল, ঘটনা কি শিমু? বুঝতে পারছি না, খুবই অদ্ভুত ঘটনা। আমি বেছে বেছে কিছু চিঠির উত্তর দিয়েছিলাম, রিপ্লাইও পেতে শুরু করেছি, কিন্তু ঝামেলা বাঁধল এই চিঠিটা। এই ভদ্রলোকের পাঠানো প্রথম চিঠিটা পড়েই আমি এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে সঙ্গে সঙ্গে তাকে জবাব পাঠালাম। কিন্তু তিনি উত্তরে লিখলেন, তার কেন যেন মনে হচ্ছে ওই পত্রিকায় ছাপা হওয়া চিরকুটের মানুষটি আমি নই, বরং সেটি অন্য কেউ লিখেছে। কি আশ্চর্য!
এটা কি করে সম্ভব? বুঝতে পারছি না। তারপর আমি ফিরতি চিঠিতে লিখলাম, কেন এমন মনে হচ্ছে? উনি বললেন, তা জানি না, কিন্তু আপনার লেখা পড়ে আমার মনে হলো আমি অন্য কারো লেখা পড়ছি। পত্রিকায় ওই কথাটুকু যিনি লিখেছেন তিনি আপনি নন। উফ, এরকমও হয় নাকি? মাত্র ওই কটা লাইন পড়েও কেউ এটা বুঝে ফেলতে পারবে? আমি কি জানি। আমি এরপরও অনেক চিঠি লিখলাম, উনিও জবাব দিলেন, কিন্তু তার প্রতিটি চিঠির শেষে ওই এক কথা, ওনার কেন যেন মনে হচ্ছে আমি আর ওই চিরকুটের মানুষটি এক নয়। তারপর তারপর তো এই চিঠি, এটাই শেষ। উনি এই চিঠি পাঠানোর পরও আমি অনেক চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু উনি ওনার কথা মতো আর কোনো চিঠি লেখেননি। শিমুর কথা শুনে রেনু হতভম্ব হয়ে গেল। সেই সারাটা দিন সে ওই চিঠিটা হাতে নিয়ে বসে রইল, আর কতবার যে পড়ল তার হিসাব নেই। আচ্ছা, এমনও হয় নাকি? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? এমনকি হতে পারে যে লোকটি তাকে চেনে, দেখেছে কোথাও। কিন্তু সেটি কি করে সম্ভব? সে পত্রিকা থেকে ঠিকানা পেয়ে তাকে চিঠি লিখেছে, সুতরাং তাকে চেনার প্রশ্নই আসে না। অদ্ভুত এক অস্বস্তি নিয়েই সময় কেটে যেতে লাগলো রেনুর। শিমু এরপরও বার দুয়েক চিঠি লিখল লোকটাকে, কিন্তু তিনি আর জবাব দিলেন না। তবে এর বেশি কিছুদিন বাদে এক মাঝরাতে প্রবল মন খারাপ নিয়ে রেনু হঠাৎ তার ব্যক্তিগত ডায়েরিটা টেনে নিল। তারপর লিখল, জীবন এমন কেন? কেন এমন একজনের কুৎসিত ছায়া ঢেকে দেয় অন্যজনের ঝলমলে জীবন? আর সেই জীবন ক্রমেই স্যাঁতসেঁতে ঘরের মতো ঢেকে যেতে থাকে অন্ধকার শ্যাওলায়। বসতি হতে থাকে গা ঘিনঘিনে পোকার। এমন কেন হয় কারো জীবনে? এই লেখাটুকু লিখতে পারলেই যে ওই চিঠিটার কথা মনে পড়ল তার। সে চিঠিটা বের করলো, পড়লো আবারও। চিঠির শেষে ওই ঝলমলে রোদের সোনালি আলোটুকু যেন সে সঠিক দেখতে পেল। যেন অজস্র আলোকরশ্মি তার ওই স্যাঁতসেঁতে ঘরের যেন অজস্র আলোকরশ্মি তার ওই স্যাঁতসেঁতে ঘরের জানালা ভেঙে বানের জলের মতো ঢুকে পড়তে লাগলো। তারপর ঠিকরে পড়তে লাগলো চোখ ঝলসানো হিরণ্ময় আলোর অসংখ্য বিন্দু। ভাসিয়ে দিতে লাগলো ঘরের অন্ধকার গলিগুজি। কিন্তু সেসবের মধ্যেও একটা স্পষ্ট অস্বস্তি টের পেতে লাগলো রেনু। তার আচমকা মনে হতে লাগলো সে রহস্যটা উদ্ঘাটন করতে পেরেছে, মানুষটাকে চিনতে পেরেছে সে। রেনু হঠাৎ উঠে বসল। তারপর কলমটা নিয়ে ওই চিঠিটার উল্টো পাশে লিখল, আমি বোধহয় আপনাকে চিনতে পেরেছি। আপনি কি সেই মানুষটি যিনি ওই কুরিয়ারের দোকানে দাঁড়িয়ে কাউকে চিঠি পাঠাচ্ছিলেন? আপনার কাছ থেকে কলম চেয়ে নিয়েই শিমু খামে ঠিকানা লিখেছিল। আর আমিও আপনার থেকে নেয়া ওই কলম দিয়েই চিরকুটটা লিখেছিলাম। মানুষের অসততা আমার একদম পছন্দ নয়। আপনি কোনোভাবেই পত্রিকা থেকে আমাদের ঠিকানাটি পাননি। আপনি পাশে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছিলেন, আমার হাতের ওই লেখাটুকু দেখেছিলেন। তারপর কোনো এক ফাঁকে গোপনে খাম থেকে শিমুর ঠিকানাটিও নিয়ে রেখেছিলেন। তারপর চিঠি লিখেছিলেন সেই ঠিকানায়। কিন্তু শিমু যখন আপনার চিঠির উত্তর লিখল, তখন আপনি ঠিক বুঝে ফেললেন যে ওই হাতের লেখাটি আমার নয়, তাই না? কিন্তু এই কথাটুকু আপনি বরং স্পষ্ট করে বললেই ভালো হতো। কি দরকার ছিল একজন অপরিচিত মানুষের সঙ্গে এমন অসততার? রিনু লিখলেও চিঠিটা শিমুই পাঠালো। উত্তরও এলো তার ঠিকানায়। ছেলেটা লিখল, আপনার সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করছিল তখনই। এত সুন্দর করে কথা বলেন আপনি, আর আপনার মুখে কি অদ্ভুত এক বিষণ্ণতা লেপ্টেছিল, যেন চোখ ভরতে টলমল করছিল জল। আর ওই লেখাটুকু জুড়েও যেন কেবলই থই থই বিষাদ।
আমি সব কিছু বাদ দিয়ে শুধু আপনার কথা শুনছিলাম, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছিলাম না। ফলে ঠিকানাটা টুকে নিয়েছিলাম এক ফাঁকে, কিন্তু তারপরও চিঠি লিখতে সাহস পাচ্ছিলাম না। নানা দ্বিধা, সংশয়, সংকোচ। তারপর বেশ কিছুদিন বাদে খানিক সাহস সঞ্চয় করে যখন চিঠি লিখলাম, তখন ফিরতি চিঠিটা আমার মন খারাপ করে দিল। কারণ ওই ফিরতি চিঠিখানা যে আপনি লেখেননি তা হাতের লেখা দেখেই বুঝতে পেরেছিলাম, কিন্তু বুঝতে পেরেছিলাম না কি করব। যদি সত্যি কথাটি বলে দিই, তাহলে যদি আপনি কখনোই আমার সঙ্গে যোগাযোগ না করেন, তার চেয়ে বরং ইচ্ছে করে একটা রহস্য তৈরি করার চেষ্টা করেছি, যাতে কখনো না কখনো আমার প্রতি আপনার কৌতূহল তৈরি হয়, এবং এই কৌতূহল মেটাতে বা আমার এই রহস্যময় আচরণের রহস্য উদ্ঘাটন করতে কখনো না কখনো আপনি আমাকে লেখেন। শেষ অবধি আপনি আমায় লিখলেন। আশা করি আমি ভুল বুঝবেন না। রেনু লিখল, ভুল বোঝা কিংবা না বোঝার কোনো প্রশ্নই নেই, কারণ আপনার সঙ্গে আমার আর কখনো যোগাযোগ হবে না। আর আপনি যে কাজটি করেছেন তা একদমই ঠিক করেননি। ওভাবে লুকিয়ে কারো চিঠি পড়া, ঠিকানা সংগ্রহ করা এবং চিঠি লেখা কোনো ভদ্রলোকের কাজ নয়। এটা অন্যের প্রাইভেসি ভঙ্গ করার মতো ভয়ানক, জঘন্য ব্যাপার। ছেলেটা লিখল, প্রাইভেসি কী করে ভঙ্গ হলো? চিঠিটা তো পাবলিকই ছিল, তাই না? তারপরও আমি দুঃখ প্রকাশ করছি। আর আমাদের এই অনভিপ্রেত পরিচয়টুকু না হয় বিশেষ কিছু হয়ে থাকুক, দীর্ঘ কোনো বন্ধুত্ব, নিখাত, নির্ভেজাল, নিঃসংকোচ এক বন্ধুত্ব। রেনু লিখল, যতক্ষণ অবধি লেখাটি পত্রিকায় প্রকাশ পায়নি ততক্ষণ অবধি ওটি ব্যক্তিগতই, এবং আপনি সেই ব্যক্তিগত পরিসরটাকে লঙ্ঘন করেছেন অন্যায়ভাবে। আর যে যোগাযোগ কিংবা সম্পর্ক অসততায় তৈরি হয় তা কখনো নির্ভেজাল হয় না। মানুষ হিসেবে আপনি প্রচণ্ড অসৎ এবং জটিল, ফলে আপনার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব হওয়ার সম্ভাবনাই নেই। এটাই রেনুর শেষ চিঠি। তবে ছেলেটি এরপরও তাকে একটি চিঠি লিখেছিল, হয়তো ভুল করেছি আমি, কিন্তু আমরা সকলেই তো কখনো না কখনো ভুল করি, তাই না? এ তেমনই এক ভুল কিংবা অন্যায়। তবে এই অন্যায়টি করার পিছনে যে দুর্দমনীয় ইচ্ছেটি কাজ করেছিল তাতেই শুধু আপনিই ছিলেন। আমি জানি না কেন আপনার সঙ্গে ওইটুকু দেখায়, আপনার ওইটুকু কথা শোনায় আমার ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গিয়েছিল। মনে হয়েছিল আপনাকে আমি জানতে চাই, আর সেজন্য আমি সব কিছু করতে পারবো। হয়তো সে কারণেই অমন বেপরোয়া হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু ব্যক্তিগত জীবনে আমি মোটেই এমন নই। জানি এ কথা আপনি কখনোই বিশ্বাস করবেন না, করতে হবেও না, কারণ আপনাকে লেখা এটি আমার শেষ চিঠি। আমরা যাকে অপার্থিব অনুভূতিতে অনুভব করি তাকে ব্যাখ্যাতীত ভালো লাগায় ধারণ করি। তার কাছে এমন অসৎ ইমেজ নিয়ে থাকতে আমাদের কারোই ভালো লাগার কথা নয়, আমারও না। আমি চাই দূরেই সরে যাচ্ছি, অনেক দূরে, যেখান থেকে আমার এই অস্বচ্ছ মানুষের ছায়াটি আর কখনোই আপনার নাগাল পাবে না। বিশেষ দ্রষ্টব্য, আমার মনে হয় না কাউকে ভালো লাগলে তার ঠিকানা চুরি করে তাকে চিঠি লেখাটা অন্যায়, বরং এর চেয়ে সুন্দর আর কিছু হয় না। এটিকে অন্যায় বলাটাই বরং অন্যায়। এরপর চলে যেতে লাগলো সময়। রেনুর সঙ্গে আর যোগাযোগ নেই ছেলেটির। সত্যি সত্যি আর চিঠি লিখল না সে। কিন্তু মাসখানেক যেতে না যেতেই রেনুর হঠাৎ মনে হলো সে অবচেতনেই ছেলেটির চিঠির জন্য অপেক্ষা করছে। কিন্তু এই কথা সে কাউকে বলতে পারবে না, এমনকি নিজেকেও না। বরং তার চারপাশে যে কঠিন পৃথিবী, ভয়ানক বাস্তবতা, তা তাকে ক্রমেই ছুঁড়ে ফেলতে লাগলো ভয়ঙ্কর অন্ধকার এক গহ্বরে। সে গহ্বর থেকে ওঠার শক্তি তার নেই, নেই আলো ঝলমলে এক পৃথিবী দেখার সামর্থ্য। ফলে সে চুপ করে থাকে, এমনকি শিমুকেও কিছু বলে না। তবে ছেলেটির সঙ্গে তার আবার যোগাযোগ হলো দীর্ঘদিন পর, এবার হলো ফোনে। আশফাক সে সময় রেনু এবং বেনু
দুই বোনের জন্যই মোবাইল কিনে পাঠিয়েছে বিদেশ থেকে। কিন্তু সেই ফোনের প্রতি বেনুর যত আগ্রহ, রেনু ঠিক ততটাই অনীহা। এর অবশ্য কারণও আছে। বেনু তখন বিয়ের কথা উঠেছে বাড়িতে। নিজের পছন্দের ছেলেকেই বিয়ে করতে চায় সে। ছেলে শিক্ষিত, ভালো চাকরি করে, ফলে বাবা মায়েরও কোনো আপত্তি নেই। সমস্যা হচ্ছে রেনুর কোনো একটা ব্যবস্থা না করে বেনুর বিয়ে হয় কি করে। এই নিয়ে রীতিমতো তুলকালাম বাড়িতে। যে যেখান থেকে পারছে একের পর এক পাত্র নিয়ে আসতে লাগলো রেনুর জন্য। তাতে পাত্রের কি বয়স, সে দেখতে কেমন, তার পারিবারিক শিক্ষা কিংবা যোগ্যতাই কি, তার কিছুই যেন আর ধর্তব্য রইল না। বরং কোনো মতো একটা বিয়ে দিতে পারলেই হলো। আর তারপর আপদ বিয়ে করে বেনুর ধুমধাম বিয়ে। কিন্তু বেনু গো ধরে রইল, কোনো মতোই তাকে বিয়ে করবে না। এই নিয়ে মামি চাচিদের কাছ থেকে কম কথা শুনতে হয়নি তাকে। বেনুর বিয়ে হয়ে গেলে রাত দিন যেন মুহুর্মুহু ঝড় বয়ে যেতে লাগলো তার উপর দিয়ে। বিধ্বস্ত, বিপর্যস্ত রেনু ঠিক এমনই এক মন খারাপের সন্ধ্যায় পুরনো সেই চিঠিগুলো আবার বের করলো। তারপর পড়তে লাগলো দীর্ঘ সময় ধরে। তারপর কেন যেন খুব কাঁদলেও সে। আচ্ছা, এই মানুষটাকে যদি এখন একখানা চিঠি লিখে সে যদি বলে সে সব কিছু ছেড়ে ছুড়ে তার সঙ্গে চলে যেতে চায় দূরে কোথাও, তাহলে কি মানুষটা তাকে মেনে নেবে? যদি সে জানে সে আরও একবার বিয়ে হয়েছিল তার, তাহলেও কি সে আগের মতোই তাকে চাইবে, ভালোবাসবে? নাকি এই মানুষটিও ভুল, চেনে না জানে না এমন কাউকে নিয়ে এত কিছু কি ভাবছে রেনু? এমন তো নয় যে লোকটি তাকে বিয়ে করতে চেয়েছে কিংবা ভালোবাসার কথা বলেছে। তাছাড়া এমনও তো হতে পারে যে এই মানুষটি ঠক, প্রতারক কিংবা আরও খারাপ কিছু। কিন্তু এত কিছু ভেবেও রেনু যেন কিছুতেই নিজেকে প্রবোধ দিতে পারল না। তার আচমকা মনে হলো খুব খারাপ কেউ অমন করে চিঠি লিখতে পারে না, অমন করে অকপটে মনের কথাগুলো বলে দিতে পারে না। আর যদি সে সত্যি সত্যি অমন খারাপ কেউই হতো, তাহলে ওভাবে চিঠি লেখাও বন্ধ করে দিত না, বরং তার উদ্দেশ্য সফল না হওয়া অবধি ক্রমাগত চেষ্টা করে যেত। অথচ প্রায় বছর ঘুরে এলেও সেই শেষ চিঠিটার পর আর একটি চিঠিও লেখেনি সে। এসব ভাবতে ভাবতেই আবারও দরজাটা খুলল রেনু। আর ঠিক তখনই ডায়েরির পাতার ভাঁজে ছেঁড়া খামগুলো চোখে পড়ল তার। এই খামগুলোতেই চিঠিগুলো এসেছিল। আচ্ছা, এই খামটা এত শক্ত কেন? কি এর ভেতরে? রেনু কৌতূহল নিয়ে খামটা পুরোপুরি ছিঁড়ল। আর সঙ্গে সঙ্গেই ভেতর থেকে বের হয়ে এলো একখানা খটখটে শক্ত ভিজিটিং কার্ড। কার কার্ড এটা? রেনু পড়ল। আহমেদ আজাদ, জুনিয়র অফিসার, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে সে। কার্ডে তার ফোন নাম্বারও দেওয়া আছে। রেনু কার্ডটা হাতে নিয়ে দীর্ঘ সময় বসে রইল। শেষ চিঠির সঙ্গে এই কার্ডটাও তাহলে পাঠিয়েছিল সে? রেনুর বিছানায় বালিশের পাশে আশফাকের পাঠানো মোবাইলটা পড়ে আছে। সে চাইলে এখনই ওই ফোন থেকে লোকটাকে ফোন করতে পারে, কথা বলতে পারে, গল্প করতে পারে রাতভর। কি আশ্চর্য, ও এক যন্ত্র। কি অদ্ভুতভাবে না অত দূরের মানুষটাকে নিমিষেই কাছে নিয়ে এসেছে। কিন্তু সে কি সত্যি সত্যি তাকে ফোন করবে? লোকটি যদি ফোন না ধরে, যদি তাকে চিনতে না পারে, কিংবা এতদিনে বিয়ে করে ফেলে? এসব ভেবে ভেবেই দুটো দিন চলে গেল। রেনু আজাদকে ফোন করলো তৃতীয় দিন রাতে। অদ্ভুত ব্যাপার হলো, আজাদ ফোন ধরে হ্যালো বলতেই রেনুর গলা শুকিয়ে গেল, বুক ধড়ফড় করতে লাগলো। অনেক চেষ্টা করেও কোনো কথা বলতে পারলো না সে। আজাদ ফোনের ওপার থেকে বলল, হ্যালো হ্যালো। রেনু আবারও চুপ। আজাদ বলল, আপনি কি আমায় শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, কোনো মতে বলল রেনু। তাহলে কথা বলছেন না কেন? জি। কে বলছেন প্লিজ? কে বলবে রেনু? সে আতিপাতি করেও যেন বলার মতো কোনো শব্দ খুঁজে পেল না। আজাদ বলল,
কি হলো, কথা বলছেন না কেন? কে আপনি? রেনু এবার খট করে ফোনটা কেটে দিল। তার হাত পা কাঁপছে, গা শিরশির করছে। লোকটার কণ্ঠ এত সুন্দর আর এত আন্তরিকভাবে কথা বলছিল সে, মনে হচ্ছিল যেন অনেক দিনের চেনা। কিন্তু সে কেন কিছু বলতে পারল না? অনেক ভেবেও এই প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে রেনু চুপচাপ বসে রইল। কিন্তু এখন সে কি করবে? আবার ফোন করবে, নাকি লোকটাই তাকে ফোন করবে? আজাদ অবশ্য তাকে আর ফোন করলো না, রেনুও না। কিন্তু দিনরাত প্রতিটি মুহূর্ত অস্থির হয়ে রইল সে। মনে হলো এই বুঝি তার ফোন এসেছে, এই বুঝি আজাদ ফোন করে বলছে, আপনি রেনু তাই না? আমি ঠিক আপনাকে চিনতে পেরেছি, কিন্তু ইচ্ছে করেই ধরা দেইনি। দেখতে চেয়েছিলাম আপনি কি করেন, কিন্তু আপনি তো কোনো কথাই বললেন না। কেন বলেননি? রেনু আজাদকে ফোন করলো প্রায় মাসখানেক পর। এই কয়দিনে নিজেই সাহস সঞ্চয় করেছে সে, কথা বলার প্রস্তুতি নিয়েছে। আজাদ ফোন ধরে বলল, আপনার নাম্বারটা আমি সেভ করে রেখেছি মিসড কল নামে। মিসড কল? হুম, মিসড কল। মিসড কল মানে কি? আনমনে কপাল কচলাল রেনু। মিস্টেরিয়াস কল, রহস্যময় ফোন। এনিওয়ে, এবার ঝটপট বলে ফেলুন তো আপনি কে? আজাদের কণ্ঠ সপ্রভিত। রেনু নিষ্প্রভ কম্পিত কণ্ঠে অস্ফুটে বলল, আমি আমি রেনু। রেনু? আপনি রেনু? আজাদের কণ্ঠ হঠাৎ বিস্ফোরিত হলো। আপনি সত্যি সত্যিই রেনু? হুম, রেনু মৃদু কণ্ঠে বলল। কিন্তু তার বুকের ভেতরটা যেন অবাক আলোয় ভেসে যেতে লাগলো। এই এতদিন পরেও স্রেফ তার নাম শুনেই আজাদ তাকে চিনে ফেলেছে। কি আশ্চর্য! শুধু তাই নয়, তার নাম শোনার সঙ্গে সঙ্গেই আজাদের কণ্ঠে যেন রাজ্যের উচ্ছ্বাস এসে ভরে করেছে। সেই উচ্ছ্বাস জুড়ে অবারিত আনন্দ। ওই আনন্দ রেনুকেও আচ্ছন্ন করে ফেলল। তার এতদিনকার এত কষ্ট, চারপাশের মানুষের এত অবহেলা, উপেক্ষা, অপমান, সকলই যেন নিমিষেই হাওয়ায় মিলিয়ে গেল। মিলিয়ে যেতে লাগলো সব সংশয়, দ্বিধা। আজাদ যেন বাসন্তী মাতাল হাওয়া। ওই হাওয়ায় চারপাশ উতলা হয়ে ওঠে, সুরভিত হয়ে ওঠে ফুল, ফল, পত্র পল্লব। সেই থেকে রোজ কথা হতে লাগলো আজাদের সঙ্গে, মাঝে মধ্যে দেখাও। সেই কথা কিংবা দেখা রেনুকে অন্য এক জীবনের আস্বাদ দিতে লাগলো। যে জীবন ফড়িংয়ের, যে জীবন দোয়েলের, তার সঙ্গেও হঠাৎ দেখা হতে লাগলো। তার মনে হতে লাগলো হঠাৎই অন্ধকারের বন্ধ ঘর থেকে বেরিয়ে এসে সোনালি রোদে ভেসে যাওয়া উন্মাতাল এক সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছে। সেখানে আজাদের সেই চিঠির কথার মতোই প্রতিটি ঢেউয়ের ডগায় মুক্ত বিন্দুর মতো স্বপ্নের সোনারঙা চকমকি রোদ। ওই রোদে যে স্নান করতে চায়, ভেসে থাকতে চায়, ভেসে থাকতে চায় সে রোদে, ভেসে যেতে চাই অবিরাম। কিন্তু সেই অধিকার কি তার আছে? প্রিয় দর্শক, আজকের গল্প এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি গল্পকথন বাই নূর বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।